কিছুটা উন্নতি হলেও এখনো ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া। সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাত্রায় স্পিড বোট ডুবে মামের মৃত্যু। এবং মানিকগঞ্জে যমুনা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স আলম নেমের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, আগের চেয়ে খারাপ হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য দিয়ে চিকিৎসা সংক্রান্ত তথ্য না জানানোর অনুরোধ করেছে বিএনপির মিডিয়া সেল। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, আর্থাইটিস এবং ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। নতুন করে ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এই পরিস্থিতিতে 16 দিনের বিজয় মশাল রোড শো এবং সমাবেশ সহ ডিসেম্বর মাসের সকল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আমিনুল। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। আমিনুল, কিছুক্ষণ আগে একটা ভুল তথ্য আসলে আমরা দেখেছি মিডিয়াতে, কিন্তু আমরা সর্বশেষ কি জানতে পারছি, এখন কি অবস্থায় আছেন তিনি? খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সারা দেশের মানুষকে উদ্বিগ্ন এবং তারা আসলে জানতে চান যে তার চিকিৎসা পদ্ধতি কি চলছেন এবং তার শারীরিক অবস্থা কেমন। সেটি আসলে এক বাক্যে বলাটা খুবই কঠিন, কারণ আমরা জানি ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছু রোগে তিনি ভুগছিলেন। সেই বেশ কয়েকটি রোগের চিকিৎসার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসেন, যেটি তিনি এর আগে বেশ কয়েকবার এসেছেন। তবে 23শে নভেম্বর রাতে তিনি যখন চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন, তারপর তাকে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন। সে ভর্তি থাকার অবস্থা পর গতকালকে পর্যন্ত আসলে দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল যে তার অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ স্থিতিশীল অবস্থা রয়েছেন। তিনি 23 নভেম্বর যেভাবে ভর্তি হয়েছেন সেখান থেকে অবনতি হয়নি, সেমনটি বলেছিলেন। কিন্তু আজকে বেশ কিছু জায়গা থেকে আসলে তথ্য আসে যে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে এই জায়গাটিকে আসলে এখন পর্যন্ত তার যে চিকিৎসক তারা স্পষ্ট করেননি বা তারা এই বিষয়ে বলেননি। সেই কারণে যতক্ষণ পর্যন্ত তার চিকিৎসকরা আসলে না বলেন, সেটি আসলে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তার শারীরিক যে সকল শারীরিক চিকিৎসা পদ্ধতি নিয়ে শুধু চিকিৎসক যেটি বলবেন সেটিকে আসলে বলা হয়েছে। বাকি যারা আসেন আসলে তারা যেহেতু সরাসরি বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ সবাই পান না, সে কারণে আসলে এই তাদের কথাগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী আসলে সঠিক হবে না বলেই বলা হয়েছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে আসলে তার চিকিৎসাটি চলছেন এবং চিকিৎসাটি যে গ্রহণ করার মতো সামর্থ্য তার রয়েছে, তিনি চিকিৎসাটি নিচ্ছেন, যেটি মেডিকেলের ভাষায় আসলে সেটি আশাবাঞ্জক যে তিনি চিকিৎসাটি গ্রহণ করতে পারছেন। তবে তিনি এতদিন সিসিউতে তার একটি কেবিনে ছিলেন, যেটি সিসিউ সুবিধার, সেই সিসিউটাকে আরেকটু উন্নত করা হয়েছে, অর্থাৎ সিসিউ সুবিধাটি আরও একটু বাড়ানো হয়েছে যেন তার শারীরিক অবস্থা অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং আর গতকাল রাতে তাকে ডায়ালাইসিস করা হয়েছে, ডায়ালাইসিসটিও সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে এবং একটি বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে। বোর্ড গতকাল রাতে মিটিং করেছে এবং এর সাথে নতুন করে চীনের থেকে একটি চিকিৎসক দলও যুক্ত হয়েছে এই চিকিৎসা পদ্ধতির সাথে। সর্বোপরি বলা যায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছেন এবং তার সার্বিক যে অবস্থা তার চিকিৎসকরা যখন জানাবেন আমরা আরও বিস্তারিত তথ্য।
আমিনুর, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে জানবার চেষ্টা করব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যাবস্থা আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। এবারে ভিন্ন প্রসঙ্গ। সাগরপথে সেন্ট মার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ যাওয়ার সময় যাত্রীবাহী স্পিডবোট উল্টে মামের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন। দুপুরে সেন্ট মার্টিনের উত্তরে ঘোলার চরের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 10টার দিকে সেন্ট মার্টিন থেকে দুটি স্পিডবোট যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। বোট দুটি বঙ্গোপসাগরের ঘোলার চর পৌঁছালে হঠাৎ ঢেউয়ের আঘাতে একটি স্পিডবোট ডুবে যায়। পরে অন্য স্পিডবোটটি সাগর থেকে যাত্রীদের উদ্ধার করে টেকনাফ শাহপুরীর দ্বীপ নিয়ে যায়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। তারা সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব পাড়ার বাসিন্দা ছিলেন। ডুবে যাওয়া স্পিডবোটটিতে 10 জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এমন দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছাড়ল জাহাজ। আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেল 3টি জাহাজ। সেন্ট মার্টিন যাত্রার প্রথম দিনই যাত্রী হয়রানি ও প্রতারণার অভিযোগে কেয়ারি সিন্দাবাদকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। নভেম্বরে পর্যটন মৌসুমে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্যের টানে যেতে না পারার আক্ষেপের অবশেষে সমাপ্তি ঘটল। সকাল 7টার পর 1174 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় MV-12 আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও কেয়ারি সিন্দাবাদ। 120 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বেলা 1:30টার দিকে সেন্ট মার্টিন পৌঁছাবে। পরদিন বেলা 3টার দিকে পর্যটক নিয়ে জাহাজ কক্সবাজারে ফিরবে। 6 থেকে 7 ঘন্টা সমুদ্র ভ্রমণেই পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপে। সেই উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে। আমার বরাবরই অনেক বেশি পছন্দের জায়গা, তো প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু যেতে পারি নাই। এতদিন পরে যাচ্ছি, তো আনন্দ তো অনেক বেশি হবেই। সরকারি নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নিতে হচ্ছে পর্যটকদের। নিষিদ্ধ রয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য। চলতি ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাবেন 2000 পর্যটক। আমরা সেই টিকিট এবং ট্রাভেল পাস QR কোডের মাধ্যমে চেকিং করতেছি, যাতে নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে। সেন্ট মার্টিন যাত্রার প্রথম দিনই ট্রাভেল পাসবিহীন টিকিট বিক্রির অপরাধে জাহাজ কেয়ারি সিন্দাবাদকে 50,000 টাকা জরিমানার আওতায় আনা হয়েছে। আমাদের QR কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হোটেল মালিক বলেন আর কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা ট্যুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার। নিজেদের পদকে BCS ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকেরা। আজ থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ করে দিয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার স্কুলগুলোর খবর জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে সাঁটানো ব্যানারে দেখা গেছে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, নেবেন না ক্লাস পরীক্ষা। মূলত 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের প্রায় সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপাকে অভিভাবকরা বলছেন, ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা নিয়ে সংশয়ে তারা। টিচাররা ব্যানার নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। পরবর্তীতে আমরা ভিতরে ঢোকার পর দেখি যে আমাদের শিক্ষকরা ছিল না। পরবর্তীতে আমাদের মামারা বা আমাদের যে কর্মরত যারা আছে তারাই গার্ড দিছে।
একটা স্টুডেন্ট সারা রাত পড়ছে, ওরা পরীক্ষার আধা ঘন্টা আগে বলে পরীক্ষা হবে না, তাইলে কি বাচ্চাদের পড়ার ক্ষতি করে যদি কর্মবিরতি ঘোষণা করা হয় তাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত। কর্মবিরতিটা এটা যদি আগে ঘোষণা দেওয়া করতো যে না, একদিন আগে 2 দিন আগে ঘোষণা দিত যে আগামীকালকে থেকে কর্মবিরতি, তাইলে এই স্টুডেন্ট যারা আছে তারা তো এরকম হয়রানি হতো না। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা স্থগিত করেছেন তিনি। সিদ্ধান্ত ছিল যে আমরা পরীক্ষাটা চালাবো, হ্যাঁ, আমরা 12:30টার দিকে পরে আমরা যখন তারা এসে সবাই বলছে যে বিশৃঙ্খলা করবে, তখন আমার ছাত্রদেরকে যদি গার্জিয়ানরা দিয়ে চলে যায়, তারপর যদি তাদেরকে বের করে দেওয়া হয়, তাহলে রাস্তাঘাটে ছোট মানুষ 6 এবং 9-এর পরীক্ষা আছে ডে শিফটে। তো এইগুলো চিন্তা করে আমি তাৎক্ষণিকভাবে একটা পরীক্ষাটাকে স্থগিত করেছি। একই দাবিতে ঢাকার বাইরে নীলফামারী, নাটোর, মেহেরপুর, জামালপুর সহ বিভিন্ন স্থান থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির খবর পাওয়া গেছে। এতে শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হয়। তবে রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে 1.5 ঘন্টা দেরিতে নেওয়া হয় বার্ষিক পরীক্ষা। এদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউসি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। মানিকগঞ্জে যমুনা নদী থেকে নির্বিচারে বালু তোলা হচ্ছে। এতে ভাঙন আতঙ্কে নদী পাড়ের কয়েক হাজার পরিবার। বেঁধে দেয়া সীমানার বাইরে বালু উত্তোলন বন্ধ করতে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করলেও সুফল মেলেনি। মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ও বাগুটিয়া বাজার এ 2 গ্রামের পাশে যমুনা নদী থেকে গত 2-3 মাস ধরে দেদারসে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। অথচ সরকারি কাগজপত্রে ইজারা দেওয়া হয়েছে 5 কিলোমিটার দূরের রাহাতপুর বালুমহালটি। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাবশালীরা বালু ব্যবসায়ীদের মদদ দিচ্ছে, এমনকি প্রশাসনের লোকজনও তাদের পৃষ্ঠপোষক। এ নিয়ে লিখিত অভিযোগ করা হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমানার বাইরে বালু তোলায় এ 2 গ্রামের নদী তীরবর্তী ঘরবাড়ি ও কৃষিজমি এখন ভাঙনের হুমকিতে। এদেরকে জরিমানা করে এদেরকে এখান থেকে তাড়াই দিয়ে চলে গেছে। তারপরও এরা যখন চলে যায় পরপরই আবার এসে বালি কাটা শুরু করে অবৈধভাবে। এই ডিজাল লাগানোতে আমাদের ঘর বাড়ি সব ভাঙ্গা যাবে। আমাদের জায়গা জমি ভাঙ্গিয়া কাঁঠাল আসলে বাইরে, আমাদের বাজার আছে, বাজারে বলতে আমার কাঁঠাল আমাদের বাড়ি থাকতেছে না। অবশ্য ইজারাদার দরপত্রে উল্লেখিত সীমানার বাইরে বালু তোলার অভিযোগ অস্বীকার করেছেন। সীমানার বাইরে ওটা কোয়া চলে না, আমার সীমানার ওই মাথায় কাটতেছে, এই মাথায় তো আর কাটা যায় না, এই মাথা তো শুকিয়ে গেছে, গন্ডগোল ওখানে নাই। এতদিন এলাকাবাসীর অভিযোগে সাড়া না দিলেও স্থানীয় প্রশাসন অবশেষে বলছে, নিয়ম না মেনে বালু তোলা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সীমার বাইরে যদি কেউ কখনো বালু কাটে অথবা এ ধরনের আইন লঙ্ঘন করে, তাহলে আমাদের যে নিয়মিত ব্যবস্থা আছে আইনের মধ্য থেকে, সেটি আমরা সবসময় নিয়ে থাকব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং গাজীপুরে মাত্র 5 ঘন্টার ব্যবধানে 5টি অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্ট ও শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে ভোলা থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি সকাল থেকে জেলা জুড়েই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার 7 উপজেলায় কিন্তু সেতুর দাবিতে আজকে আন্দোলন করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্টের সামনে এসে দেখলাম যে পুলিশের সদস্য, নৌবাহিনী, র্যাব সদস্যরা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই কিন্তু আজকে এই পাওয়ার প্ল্যান্টের সামনে
তারা এসেছেন করেছেন। আন্দোলনকারীদের দাবি রয়েছে যত দ্রুত সম্ভব সরকার এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত সেতুর দাবিতে এবং সেতু সহ 5 দফা দাবিতেই কিন্তু ভোলার আন্দোলনকারীরা এখন পর্যন্ত আন্দোলন করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন যৌক্তিকভাবে সরকার মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শীতের প্রকোপ বাড়ার সাথে বরগুনায় বেড়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। তবে হাসপাতালে বেড সংকট ও ওষুধের ঘাটতির কারণে ভোগান্তি সইছেন অভিভাবকরা। বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা মাত্র 50টি, অথচ প্রতিদিন ভর্তি থাকছে 1.5 শতাধিক শিশু। অধিকাংশই জ্বর, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। ডায়রিয়ার সমস্যা নিয়েও আসছে শিশুরা। অতিরিক্ত রোগের চাপে দেখা দিয়েছে চিকিৎসা সেবা ও সরঞ্জাম সংকট। নবজাতকদের চিকিৎসাও ব্যাহত হচ্ছে। নেবুলাইজারের চাহিদা বেড়ে গেলেও হাসপাতালে রয়েছে মাত্র একটি মেশিন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় শিশুদের নিউমোনিয়ার হার বৃদ্ধি পেয়েছে। অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 3 দিন হসপিটালে এখন একটু মোটামুটি সুস্থ। তারে দেখার পরে এক্সরে দিয়েছে, এক্সরে রিপোর্ট দেখাইছে, স্যারে বলছে নিউমোনিয়ার ভাব। হাসপাতালের সাপ্লাই যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই উনি পাবেন, আর এমনও ওষুধ থাকে যেগুলো হয়তো 2-1টা হাসপাতালের সাপ্লাই নাই, সেই ক্ষেত্রে তো বাইরে থেকে কিনতেই হবে। দেশের খবরে আবারও সময় হলো একটি বিরতির সঙ্গে। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। মানিকগঞ্জের মানরা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত 3:30টার দিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে মানরা এলাকায় নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিলে এর কিছু অংশ পুড়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে থেমে 2টি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গাজীপুরের 5 জায়গায় আগুন লেগেছে। আগুনে 4টি তুলা এবং একটি ঝুটের গুদাম ও একটি টিন শেড কলোনি পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভোর 5টা থেকে সকালে 10টার মধ্যে গাজীপুরের পুবাইল মাঝুখানে তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটলে 3টি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে কোনাবাড়ি থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা আগুনে সম্পূর্ণ মালামাল পুড়ে যায় বলে জানা গেছে। সকাল 9:30টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ দিঘির পাড় এলাকায় একটি টিন শেড কলোনিতে ভয়াবহ আগুন লেগে 80টি কক্ষ পুড়ে গেছে। এর আগে গতরাত মধ্যরাতে সদর চৌরাস্তার চান্দা এলাকার একটি দোকান ও রবিবার রাত 10টার দিকে শ্রীপুরে একটি বসত বাড়িতে আগুন লাগে। মাত্র 5 ঘন্টার মধ্যে 5 জায়গার আগুনে মালামালের ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সুজনের শিরোনামগুলো আরও একবার। কিছুটা উন্নতি হলেও এখনো ঝুঁকি মুক্ত নন খালেদা জিয়া। সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাত্রায় স্পিড বোট ডুবে মা মেয়ের মৃত্যু। মানিকগঞ্জে যমুনা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবং গাজীপুরে মাত্র 5 ঘন্টার ব্যবধানে 5টি অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।